আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকে লাইভে। তোমাদের সাথে আছে আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। সো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি পড়ব। কেমিস্ট্রি হচ্ছে জাহাঙ্গীরনগর A+D ইউনিট, দুইটা ইউনিটে কিন্তু কেমিস্ট্রি আছে আর কি। সো আজকে আমরা সেই কোশ্চেনগুলো দেখবো আর কি, যে কীভাবে পড়লে আমরা কেমিস্ট্রিতে ভালো করতে পারি। আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ড পার্ট, অধ্যায় 1 পরিবেশ রসায়ন। এই অধ্যায়টা কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিট বা এ ইউনিট উভয় ইউনিটের জন্যই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো আমরা চেষ্টা করবো এই অধ্যায়টা ভালো মতো পড়ার আর কি। সো তোমরা সবাই একটু চেষ্টা করো যে লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেওয়ার এবং ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দেওয়ার। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করবো। সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং লাইভটা শেয়ার করে দাও আর কি। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবো তো যে তোমরা সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখতে পাচ্ছ। একটু কমেন্ট করে আমাকে জানাবা যে সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ভিডিও কি ঠিকমতো দেখা যাচ্ছে। একটু আমাকে কমেন্ট করে জানাবা। এবং সবাই একটু লাইভটা শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে, এবং তোমরা যে সকল তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে কষ্ট করে ভিডিওটা খোঁজা না লাগে। সো আমি মেনশন করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার এবং মেনশন করে দাও। এবং অ্যাডমিশন রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা একটু কমেন্টে জানাবা, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি। আচ্ছা, তোমরা একটু সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, ফারিয়া ইসলাম মিম কমেন্ট করছে যে হ্যাঁ ক্লিয়ার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পূর্ণ সার্কুলার কি দিয়েছে? না, এখনও সম্পূর্ণ সার্কুলার দেয় নাই, খুব শীঘ্রই দিয়ে দিবে। আপাতত হচ্ছে একটা মানে কবে কি এক্সাম হতে পারে এটা একটা আইডিয়া দেওয়া হয়েছে আর কি, এবং কোন ইউনিটে কবে এক্সাম হবে এবং সাবজেক্ট রিকোয়ারমেন্টস যেগুলো আছে, যে কত জিপিএ হলে তুমি পারবা, সেগুলো সব আস্তে আস্তে আর কি দেওয়া হবে আর কি। আচ্ছা, আমরা আর একটা মিনিট অপেক্ষা করবো, একটা মিনিট পরে ইনশাল্লাহ শুরু করে দিব। আজকে মনে হয় নেটটা একটু স্লো আর কি, নেটটা স্লো হওয়ার কারণে
শেষ মেনশন করা প্রায়। আচ্ছা সো চলো আমরা শুরু করে দিই, আমাদের মোটামুটি মেনশন করা শেষ প্রায়। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিব এখনই, একটু নেট প্রবলেম করতেছিল এই জন্য। হ্যাঁ ঠিক আছে চলো শুরু করি এবার। সো তোমরা আমাদের হচ্ছে আজকে মেনলি পরিবেশ শাসন আমরা চ্যাপ্টারটা পড়বো। সো পরিবেশ শাসন শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস জানা রাখতে চাই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি 9 তারিখ থেকে শুরু হবে এবং 19 তারিখের মধ্যে আর কি এক্সামগুলো হবে আর কি। সো আমরা সেই অনুযায়ী আগামী এক সপ্তাহ রুটিন তোমাদেরকে দিলাম যে আমাদের এখান থেকে জয়কুলি পেজ থেকে কি কি ক্লাস হবে। সো আজকে হচ্ছে 8 তারিখ, আজকে হচ্ছে তোমাদের JU A+D এর কেমিস্ট্রি ক্লাসটা হবে। 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার হচ্ছে ম্যাথমেটিক্স ক্লাসটা হবে। আর বৃহস্পতিবার দিন বায়োলজি ক্লাস হবে। আর হচ্ছে শুক্রবার দিন A+D ইউনিট, যেহেতু দুইটাতে ইংলিশ আছে তো কমন ইংলিশ, সো ইংলিশ। আচ্ছা সো ইংলিশ ক্লাসটা হবে হচ্ছে তোমার শুক্রবারে হবে হচ্ছে ইংলিশ ক্লাসটা। ওকে সো এই হচ্ছে তোমাদের আগামী এক সপ্তাহ রুটিন। তো তোমরা সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো যাতে নেক্সট ক্লাসটা মানে মিস না হয়। তোমাদের কোন কোন দিন হবে সেটা একটা আইডিয়া তোমাদের এখান থেকে এই রুটিন থেকে তোমরা পেয়ে যাবা। সো সবাই একটু স্ক্রিনশটটা নেওয়া হলে একটু কমেন্ট করো যে ডান, হ্যাঁ নেওয়া হয়েছে, স্ক্রিনশটটা একটু আর আমি পোস্ট করে দিব দরকার হলে একটু পরে। তো তার আগে তোমরা আগে একটু আমাকে জানাও যে হ্যাঁ স্ক্রিনশট নেওয়া ডান হলে সবাই একটু কমেন্ট করো যে হ্যাঁ নেওয়া হয়েছে। আচ্ছা আবেদনের ডেট কবে থেকে? আবেদনের ডেট খুব সম্ভবত 1 জানুয়ারি থেকে আর কি শুরু হবে। ওকে আচ্ছা তো চলো আমরা শুরু করি। সো এই যে পরিবেশ শাসনের চ্যাপ্টারটা আছে এটার ফার্স্ট হাফ আমরা আগের একটা ক্লাসে শেষ করছি, কিছুদিন আগের ক্লাসে। সো তোমরা যারা ওই ক্লাসটা করো নাই বা পাও নাই তোমরা একটু আমাদের যে গ্রুপটাতে আছে এই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন হয়ে যাবা। গ্রুপের লিঙ্কটা আর কি দেওয়া আছে আর ডিসক্রিপশনে দেওয়া আছে। জাহাঙ্গীরনগর আমাদের যে গ্রুপটা আছে জাহাঙ্গীরনগরে এই গ্রুপটা দেওয়া আছে, এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা। আর আমি গ্রুপটা মেনশন করে দিব দরকার হলে। ওই গ্রুপটাতে তোমাদের ফার্স্ট হাফ ক্লাসটা নেওয়া আছে। আজকে আমরা বাকি যে অর্ধেকটুকু আছে সেই অর্ধেকটুকু ক্লাস নিব আর কি। তারপর আমি গ্রুপটা দেখা রাখতেছি, এটা হচ্ছে আমাদের গ্রুপটা। আচ্ছা তো সবাই আর কি ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। ওইখানে আর কি আমাদের আগের ক্লাসটা দেওয়া আছে এবং তোমাদের যার যা কোশ্চেন আছে সব কোশ্চেনের উত্তর আর কি ওই গ্রুপে তোমরা করবা, ইনশাল্লাহ পেয়ে যাবা আর কি। ওকে সো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ তো দেখো আমাদের ফার্স্ট এখানে শুরু হয়েছে আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের আগ পর্যন্ত পড়ছিলাম। আজকে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র দিয়ে আমাদের শুরু হবে আর কি। আচ্ছা আমরা একটু আচ্ছা সো দেখো ব্যাপন আমাদের এখানে যেটা জানতে হবে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের ক্ষেত্রে আমাদের মেইনলি যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে আচ্ছা দাঁড়াও এক মিনিট একটু স্লাইডটা এখানে। আচ্ছা ওকে ঠিক আছে। সো গ্রাহামের গ্যাস ব্যাপনের সূত্র আমাদের মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে R1/R2 ইকুয়াল টু হচ্ছে √M2/M1। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাহামের মেইনলি গ্যাস ব্যাপন সূত্র। আমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা এখানে কাটা গেছে আর কি। তো মেইনলি মনে রাখবা R1/R2 ইকুয়াল টু কি √M2/M1, মানে হচ্ছে M1 এর সাথে মানে ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। তোমার ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ
কোনো গ্যাসে যদি আণবিক ভর বৃদ্ধি পায় তাহলে কি হবে, ব্যাপন হার হ্রাস পাবে, মানে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। একইভাবে যদি কোনো গ্যাসের আণবিক ভর হ্রাস পায় তাহলে ব্যাপন হার কি হবে, বেশি হবে। এটা তুমি একভাবে মনে রাখতে পারো যে মনে করো একটা মোটা বস্তু আর কি, একটার ওজন মনে করো একজনের ওজন 50 কেজি আর একজনের ওজন মাত্র 5 কেজি, ঠিক আছে, একজনের ওজন 50 কেজি আর একজনের ওজন 5 কেজি, ঠিক আছে। সো কে খুব দ্রুত আগাতে পারবে বলতো, যার 5 কেজি সে কি খুব জোরে দৌড়াতে পারবে, তাই না, আর যার 50 কেজি সে তো আস্তে দৌড়াবে। সো সেম একইভাবে যার ভর বেশি তার ব্যাপন হার কি হবে, কম হবে, আর যার ভর কম তার ব্যাপন হার কি হবে, বেশি হবে আর কি। এটাই বলা হয়েছিল মেইনলি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে আর কি, এটাকে বলা হয় কি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। সো এরপরে আমাদের কি আছে, গ্রিন হাউস গ্যাসের কিছু টপিক আছে আর কি। সো গ্রিন হাউস গ্যাসের পার্সেন্টেজ দেওয়া আছে, যেমন হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, নাইট্রাস অক্সাইড আর কি জলীয় বাষ্প। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে গ্রিন হাউস গ্যাস কারা, ঠিক আছে, কোন কোন গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের জানতে হবে আর কি। সো গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন আসে এরকম যে নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয় বা নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস। সো ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। ওকে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, আর সিএফসি যেটা, এটা কি বলতো সবচেয়ে বেশি কি কারী বলতো, ক্ষয়কারী। যদি বলে সবচেয়ে বেশি ক্ষয়কারী কারা তাইলে বলবা কে, সিএফসি, ঠিক আছে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাসকে কার্বন ডাই অক্সাইড আর ক্ষয়কারী কে সিএফসি। ওকে, আচ্ছা, সো এই গ্রিন হাউস গ্যাসগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে, আমরা মনে রাখবো হচ্ছে এভাবে, ফ্রিতে মনে রাখবা, ফ্রিতে জমির ওজন নির্ণয়, ঠিক আছে, ফ্রিতে জমির ওজন নির্ণয়, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো, ফ্রিতে জমির ওজন নির্ণয়, এটা হচ্ছে কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে তোমার যে সকল গ্রিন হাউস গ্যাস আছে তাদের মনে রাখার ট্রিক্স হচ্ছে কি ফ্রিতে জমির ওজন নির্ণয়। ফ্রিতে কি, ফ্রিতে হচ্ছে ফ্রিয়ন, জতে হচ্ছে জলীয় বাষ্প, মিতে হচ্ছে মিথেন, ওজনে হচ্ছে পুরো ওজন মানে O3, আর নির্ণয়তে কি, নির্ণয়তে হচ্ছে N2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড। ফ্রিতে জমির ওজন নির্ণয়, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, ফ্রিতে জমির ওজন নির্ণয়, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো তো যে ফ্রিতে জমির ওজন নির্ণয়। আচ্ছা, নেটে কি তোমাদের প্রবলেম করতেছে? আচ্ছা, ফ্রিতে জমির ওজন নির্ণয় কমেন্ট করতে বসি, তামান্না ইসলাম ফারিয়া কমেন্ট করছে ফ্রিতে জমির ওজন নির্ণয়। ওকে, আচ্ছা, সো ফ্রিতে জমির ওজন নির্ণয় কিন্তু ফ্রিতে হচ্ছে ফ্রিয়ন, ফ্রিয়ন মানে কি, যে সিএফসি কে বলা হয় কি ফ্রিয়ন। আচ্ছা, জমি জতে কি জলীয় বাষ্প, মিতে হচ্ছে কি মিথেন মানে হচ্ছে কি CH4, ওজনে হচ্ছে ওজন, আর নির্ণয়তে কি বলতো N2O মানে হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। ওকে, সো ফ্রিতে জমির ওজন নির্ণয়, মহুয়া সুলতানা কমেন্ট করছে, তিথি কমেন্ট করছে, আচ্ছা বাকিরাও কমেন্ট করে ফেলো দ্রুত। আচ্ছা, এখন আমাদের জানতে হবে পার্সেন্টেজটা, কার পার্সেন্টেজ কত। সো দেখো, সবচেয়ে প্রধান গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়, কার্বন ডাই অক্সাইডকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। এই জন্য কার্বন ডাই অক্সাইড কেন প্রধান বলা হয়, কারণ এটা থাকে সব থেকে বেশি, মানে কত পার্সেন্ট থাকে, 50% থাকে, মানে টোটাল যে গ্যাস থাকে তার অর্ধেকই থাকে কে, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, মানে 50%, কত পার্সেন্ট থাকে, সামিয়া জাহান কমেন্ট করছে ফ্রিতে জমি ওজন নির্ণয়, থ্যাংক ইউ। তার মানে 50% কি থাকে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে। ওকে, এরপর আসি মিথেন। মিথেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো, মিথেন হচ্ছে কার্বন 12 আর হাইড্রোজেন কত 4, তার মানে কত আসে 16 আসে, বাট 16 না, এখানে কত হবে 19 হবে আর কি, ঠিক আছে। আর সিএফসি কত হবে, সিএফসি হবে 16, উল্টা আর কি, মানে সি দিয়ে দুইটা আছে, একটা আছে CH4 আর একটা আছে কি তো সিএফসি। সো CH4 আমার হিসাব করলে আসে 16, এটা 16 হবে না, এটা মানে মাথায় থাকবে আর কি, যে CH4 যেহেতু 16, এটা 16 হবে না, এটা কত হবে 19 হবে, ঠিক আছে, এটা কত হবে 19 হবে। সবাই একটু কমেন্ট করে ফেলো যে CH4 কত 19, CH4 কত 19, ঠিক আছে। আর CFC কত, CFC হচ্ছে কত CH4 এটা হবে, মানে হচ্ছে কত হবে 16 হবে আর কি। সো সবাই একটু কমেন্ট করে ফেলো যে CH4 কত 19, ঠিক আছে, CH4 16 হওয়ার কথা ছিল, বাট সেটা না হয় কত হবে 19 হবে, আর CFC সেটা কত হবে CH4 এটা হবে, মানে কত হবে 16 হবে আর কি। ওকে, সো এটা মাথায় রাখবা। হ্যাঁ, CH4 19, CH4 কত 19, ঠিক আছে। ওকে, এরপর আসি ওজন, ঠিক আছে, ওজন।
আচ্ছা ওজনের আগে আসি আমরা নাইট্রাস অক্সাইড। তো নাইট্রাস অক্সাইডে কি আছে? নাইট্রাস অক্সাইডে কি আছে? নাইট্রোজেন আছে। ওকে, নাইট্রাস অক্সাইডে কি আছে? নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের আমরা জানি যোজনী কত বলো তো? নাইট্রোজেনের যোজনী কত? 5, কারণ নাইট্রোজেনের শেষ কত কয়টা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে। এজন্য নাইট্রোজেন কত হবে? 5%। নাইট্রোজেন কত পার্সেন্ট? 5%। এরপরে আসি জলীয় বাষ্প। দেখো জলীয় বাষ্প, জলীয় একটা ওয়ার্ড, বাষ্প একটা ওয়ার্ড, তাহলে কয়টা ওয়ার্ড? 2টা ওয়ার্ড। এজন্য জলীয় বাষ্প কতটুকু হবে? জলীয় বাষ্প হবে কত পার্সেন্ট? 2%। ঠিক আছে, জলীয় বাষ্প কত পার্সেন্ট হবে? 2% হবে। ঠিক আছে, আচ্ছা সো সবাই একটু আমার সাথে আমাকে বলো তো যে N2O কত পার্সেন্ট? N2Oটা কত পার্সেন্ট একটু কমেন্ট করে জানাও তো। নাইট্রাস অক্সাইডটা কত পার্সেন্ট এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে নাইট্রাস অক্সাইডটা কত পার্সেন্ট? N2O বা নাইট্রাস অক্সাইডটা কত পার্সেন্ট একটু কমেন্ট করে জানাও। N2 হচ্ছে 5%। মাস্কার মাইশা কমেন্ট করছে। ওকে, এরপর দেখো আমাদের বাদ ছিল কোনটা? ওজন বাদ ছিল না। সো আমাকে একটা কমেন্ট করে জানাও তো যে তোমরা হচ্ছে জুওলজি চ্যাপ্টার 4 এ একটা সংখ্যা পড়ছিলা, সেটা হচ্ছে রক্ত। রক্ত হচ্ছে দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে বলো তো? দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে? আমার যে টোটাল ওজন তার কত পার্সেন্ট রক্ত বলো তো? দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত? দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত বলো তো? 8। ঠিক আছে, তিথি কমেন্ট করছে সবার আগে 8। ঠিক আছে, তাহলে এই জন্য ওজন কত পার্সেন্ট হবে? ওজন এই জন্য কত পার্সেন্ট হবে? 8% হবে। যেহেতু দেহের ওজনের 8% কি রক্ত থাকে, সে ওজন কত পার্সেন্ট? দেহের ওজনে 8, ওজন 8, তাহলে এখানে দিয়ে আসছে কি এই যে ওজন 8%। ঠিক আছে, ওজন কত পার্সেন্ট হবে? 8% হবে। ঠিক আছে, আশা করি ভুলা যাবে না যে ওজন 8% থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস কমেন্ট করো তো যে এই ওজন গ্যাসটা এটা আমরা কোন স্তরে পাই? এই পরিবেশ রসায়নেই আছে শুরুর দিকে যে বায়ুমণ্ডলকে যে 4টা স্তরে ভাগ করা যায়, এই 4টা স্তরে কোন স্তরে বলো তো এই ওজন গ্যাসটা থাকে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা এরপরে দেখো আমাকে কি বলা হয়েছে, কোনটি আরএমএস বেগ সম্পর্কিত? 1 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো সবাই। 1 এর आंसर কোনটা হবে? 1। সবাই 1 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো যে 1 এর आंसर কোনটা হবে? 1। 8%। ওকে, 8 তো শেষ ওটা। এখন আমাকে সবাই 1 নাম্বার কোশ্চেনের आंसर দাও। হ্যাঁ, মহুয়া সুলতানা কমেন্ট করেছে স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, ওজোন গ্যাস পাওয়া যায় কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায় আর কি। সো এটা কিন্তু আমি বলছিলাম যখন এই অধ্যায়টা শুরুর দিকে পড়েছিলাম, তখন বলছিলাম যে আমরা যখন ওজন মাপি তখন একেবারে সোজা মানে স্ট্রেট হয়ে দাঁড়ায়। তো স্ট্রেট দিয়ে মনে রাখবা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 1 দেখো কোনটি আরএমএস বেগ সম্পর্কিত? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটে গত বছর আসছে, মানে 23-24 সালে আসছে যে আরএমএস বেগ সম্পর্কিত কোনটা সঠিক আর কি। ঠিক আছে, সো আমরা জানি যে আরএমএস বেগ সিআরএমএস ইকুয়াল টু কি বলতো? √3RT বাই কি বলতো? m। এটা হচ্ছে কি আরএমএস বেগের ফর্মুলা। সো এই কোশ্চেনটা সহজ, কিন্তু খুবই সহজ, বাট এই কোশ্চেনটা আমার দেওয়ার কারণ একটা, দেখো যে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটে কত সালে আসছে বলতো? 23-24 সালে আসছে। ওকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটে কত সালে আসছে? 23-24 সালে আসছে। এই কোশ্চেনটা দেখো আবার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 সালে আসছে একটা কোশ্চেন দেখাইলাম যে আরএমএস বেগ কত। আবার দেখো একটা কোশ্চেন আসছে যে কোন গ্যাস অণুর আরএমএস বেগ কত? আরএমএস বেগটা আস্ক করা হয়েছে, কোন গ্যাস অণুর আরএমএস বেগ কত? দেখো এই কোশ্চেন আসছে কত সালে? 22-23 সালে। ঠিক আছে, তাহলে আরএমএস বেগের সেম ফর্মুলাটা c √3RT/m এটা 22-23 সালে আসছে। ঠিক আছে, আবার মানে 22 সালে আসছে আর কি, মেইনলি কত সালে আসছে? 22 সালে আসছে। আবার এই কোশ্চেনটাই দেখো আবার তারপরের বছর 23 সালে আসছে। দেখো এই যে 23 সালে দেখো সেম কোশ্চেনটাই আসছে যে আরএমএস বেগ সম্পর্কিত। তাহলে দেখছো কোশ্চেন রিপিট হয় নাকি? কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয়, বাট তুমি এটা বুঝবে না যে রিপিট হয়েছে নাকি হয় নাই, কারণ পরীক্ষা হলে তো তোমার মনে থাকবে না যে এই কোশ্চেনে গত বছর আসছিল না পরের বছর আসছিল, সো এটা মনে থাকবে না। বাট এই জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এই জন্য ভালো মতো কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে তুমি হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা জয় করলে এবং ডিএনডি যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা দ্রুত কিনে ফেলো এবং দ্রুত কিনে সলভ করা শুরু করে দাও। আরো একটা দেখাই, দেখো এই যে 2 নম্বর কোশ্চেন যেটা আছে যে দুইটি গ্যাসের কি বলা হয়েছে? গতিশক্তি কখন সমান হয়?
23-24 সালে আসা কোশ্চেন, মানে 2023 সালে আসছে। সেই কোশ্চেনটা কি ছিল, দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়। এই কোশ্চেনটা দেখো আবার আসছে কখন, এই যে দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়, এটা আসছিল কত সালে, আবার 21 সালে আসছে। দেখো 21 সালে আসছে যে গতিশক্তি কখন সমান হয় 21 সালে। তারপরে আবার কত সালে আসছে একই কোশ্চেন, গতিশক্তি কখন সমান হয় 23 সালে আসছে। মানে সেম কোশ্চেন 21 সালে আসছে, আবার কত সালে আসছে 23 সালে আসছে। ওকে, আবার ওইটা তো একেবারে পরপরই ছিল, যে একটা ছিল 23 সালে, একটা ছিল কত সালে 22 সালে আর কি। ওকে, সো বুঝতেই পারতেছো যে কোশ্চেন কিন্তু ভালোই কিন্তু কি হচ্ছে বলতো, রিপিট হচ্ছে। আচ্ছা, এখন সবাই আমাকে 1 নাম্বার কোশ্চেনের आंसर সবাই এ দিছিল, হ্যাঁ ঠিক আছে। এবার 2 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও যে দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়। 2 এর आंसर কোনটা হবে তাহলে? দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়, 2 এর সি। আচ্ছা হ্যাঁ, আমরা জানি যে গতিশক্তির ফর্মুলা কি বলতো, E কে ইকুয়াল টু কি 3/2 nRT, ঠিক আছে। E কে ইকুয়াল টু কি 3/2 nRT। সো এখানে 3/2 তো ধ্রুব, আরও কি ধ্রুব সংখ্যা। সো nRT মানে মোল সংখ্যা এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে গতিশক্তি কিসের কিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মোল সংখ্যা, আর একটা কি বলতো তাপমাত্রা। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কে, আমাদের গতিশক্তি। সো গতিশক্তি কখন সমান হবে, যদি আমার দুইটা গ্যাসের তাপমাত্রা সমান হয়ে যায় তাহলে কি গতিশক্তি সমান হয়ে যাবে না, তাহলে তাপমাত্রা সমান হলে কি হয়ে যাবে, গতিশক্তি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে 2 এর आंसर হবে কি সি নাম্বারটা। এরপর 3 নাম্বার কোশ্চেনটাও সেম, 3 এর आंसर এ হবে, এটা তোমরা জানো। 4 ও সেম, গতিশক্তি কখন সমান হয়, একটু আগে যেটা ছিল ওইটাই। সো আমরা 5 নাম্বার ডাইরেক্ট চলে যাচ্ছি, যে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি। সবাই 5 নাম্বার কোশ্চেনটার आंसर দাও, যে 5 এর आंसर কোনটা হবে। সবাই 5 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও, দেখি 5 এর आंसर। পাঁচের সি, পাঁচের সি। আচ্ছা, পাঁচের একজন বিও বলছো কোনটির ব্যাপন হার বেশি। সো ব্যাপন হার বেশি মানে আমাকে কি বলা হয়েছে, কার ব্যাপন হার বেশি, আর যার ভর কি হবে, কম হবে। কারণ ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে আমার হিসাব করতে হবে যে কার আণবিক ভর কি কম। সো HCl এর আণবিক ভর কত, ক্লোরিন 35.5 আর হাইড্রোজেন 1, তার মানে কত হবে 36.5। অ্যামোনিয়া কত 17, CH4 কত 16, ক্লোরিন কত 70, ঠিক আছে, ক্লোরিন গ্যাস কত 70। সো এদের মধ্যে সবচেয়ে কম কে, সি নাম্বারটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, যেহেতু এর আণবিক ভর সব থেকে কম, তাহলে ব্যাপন হার কি হবে, সব থেকে বেশি হবে। তাহলে 5 এর অ্যান্সার কত হবে, 5 এর অ্যান্সার হবে সি নাম্বার। 5 এর অ্যান্সার কত হবে, সি নাম্বারটা। এরপরে বলা হয়েছে যে ম্যাক্সওয়েলের সম্ভাব্যতম বেগের ক্ষেত্রে কোনটি সঠিক। সবাই 6 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো, যে 6 অ্যান্সারটা কত হবে, সবাই একটু অ্যান্সার দাও তো, যে 6 অ্যান্সার কত। ছয় অ্যান্সার কত হবে বলো তো, 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে 6 অ্যান্সার কত হবে, 6 এর বি। আচ্ছা, সো দেখো সম্ভাব্যতম বেগ, আমরা জানি যে আরএমএস বেগ বললে কি হয়, √3RT/m হয়, ঠিক আছে। বা যখন সম্ভাব্যতম বেগ বলবে, কি বলবে, সম্ভাব্যতম বেগ। তো মনে রাখবা সম্ভাবনা কি হয়, যে আমি মনে করি একটা ক্রিকেট ম্যাচ খেলতেছি বা একটা ফুটবল ম্যাচ খেলতেছি, হয় কি হবে, হয় আমি জিতবো, না হয় কি হবে বলতো, হারবো, তাই না। সম্ভাবনা আমরা জানি যে কয়টা জিনিসের মধ্যে হয়, দুইটা জিনিসের মধ্যে হয়। সম্ভাবনা কয়টা জিনিসের মধ্যে হয়, দুইটা জিনিসের মধ্যে হয়, হয় জিতবো না হয় কি হারবো, তাই না। সো সম্ভাবনা দুইটা জিনিস, ঠিক আছে। তাহলে সম্ভাব্যতম বেগ বললে 2 মাস থাকবে। সো অপশনে খুঁজবা 2 কোথায় আছে, এই যেখানে কি আছে 2 আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কি বি নাম্বারটা, ঠিক আছে। 2 কোথায় আছে এটা খুঁজবা, যেহেতু এখানে 2 আছে তাহলে কি হবে, অ্যান্সার হবে
বি নাম্বারটা, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে? বি। ছয় অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। আচ্ছা 7 নাম্বার, কোন জোড়াটিতে উভয় গ্যাসের ব্যাপন হার সমান? কি বলা হয়েছে? ব্যাপন হার সমান। সো ব্যাপন হার কখন সমান হয়? যখন দুইটা গ্যাসের কি সমান হবে? আণবিক ভর সমান হবে, তখনই কি হবে? ব্যাপন হার কি হবে? সমান হবে। সো তুমি হিসাব করে দেখবা যে কোনটাতে বলো তো আণবিক ভর সমান হয়েছে, এটার মধ্যে কোনটা आंसर হবে বলো তো? সো আমি যদি একটু দেখি যে এইখানে দেখো নাইট্রোজেনের কত আছে? নাইট্রোজেন আমরা জানি 14। সো নাইট্রোজেনের যদি দুইটা আছে তাহলে মিলে কত হলো? 28, ঠিক আছে? নাইট্রোজেন 28। আর কার্বন মনোক্সাইড কত? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন কত? 16। তাহলে কত হলো টোটাল? 28 হলো আর কি, ঠিক আছে? তাহলে এই দুইটা যেহেতু আণবিক ভর সমান, তাইলে এই জোড়াটার কি হবে? এই জোড়াটার ব্যাপন হার কি হবে? সমান হবে। তাহলে 7 এর आंसर কত হবে? 7 এর आंसर হবে সি নাম্বারটা। এরপরে দেখো আমাদের যে প্রাইমারি বায়ু দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষক থেকে অনেক কোশ্চেন আসতেছে। প্রাইমারি বায়ু দূষক আর এটা কি? সেকেন্ডারি বায়ু দূষক। সো প্রাইমারি বায়ু দূষক কারা আর সেকেন্ডারি বায়ু দূষক কারা, এটা আমাদের মাস্ট লাগবে, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রাইমারি বায়ু দূষক আর সেকেন্ডারি বায়ু দূষক। ওকে, সো দেখো আমাদের কম্পেয়ার করে পড়তে হবে যে আমি যদি এই পাশে লিখি প্রাইমারি আর এই পাশে যদি লিখি সেকেন্ডারি, তো মনে রাখবা যে নাইট্রোজেনের দুইটাই, নাইট্রোজেনের NO এবং NO2 দুইটাই কি হবে? প্রাইমারি। NO এবং NO2 দুইটাই কি হবে? প্রাইমারি, ঠিক আছে? NO এবং NO2 দুইটাই কি হবে? প্রাইমারি। বাট সালফারের ক্ষেত্রে মনে রাখবা যে শুধু SO2 কি হবে বলো তো? প্রাইমারি। শুধু SO2টা প্রাইমারি। যখন SO3 হয়ে যাবে তার মানে এটা কি হয়ে যাবে বলো তো? সেকেন্ডারি, ঠিক আছে? সো এই চারটাকে মুখস্থ করো যে NO এবং NO2 দুইটাই কি? প্রাইমারি। SO2টাও কি? প্রাইমারি। বাট SO3 যখন বলে দিবে তখন সেটা কি হয়ে যাবে? সেকেন্ডারি হয়ে যাবে, ঠিক আছে? SO3টা কি? সেকেন্ডারি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা NO2 দুইটার এক্সাম্পলের মধ্যে থাকলে NO2 হচ্ছে এইটার ক্ষেত্রে মনে রাখবা যে NO2 মেইনলি কি? প্রাইমারি হবে আর কি। এরপরে দেখো কার্বনের ক্ষেত্রেও দুইটা আছে। কার্বনের ক্ষেত্রে মনে রাখবা যে CO এবং CO2, NO এবং NO2 যেরকম প্রাইমারি হইছে একই ভাবে CO এবং CO2 ওটাও কি হবে বলো তো? প্রাইমারি হবে। NO NO2 ও প্রাইমারি, CO CO2 ও কি হবে বলো তো? প্রাইমারি হবে আর কি, ঠিক আছে? আর এখানে SO2টা কি? প্রাইমারি। বাট SO3টা কি? SO3 আর সালফিউরিক অ্যাসিড দুইটাই, সালফারে যে দুটো আছে SO3 মানে SO2টা তো প্রাইমারি, মানে একেবারে ফার্স্ট তো SO2, এরপরে বাড়তে বাড়তে কি হচ্ছে? SO3 হচ্ছে আর কি হচ্ছে? H2SO4 হচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এই দুইটা আবার কি হয়ে যাবে? এই দুইটা হচ্ছে সেকেন্ডারি, শুধুমাত্র SO2টাই কি? প্রাইমারি। ওকে, এই দুটো মাথায় রাখবার কি, এইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আমাদের এই যে কনফিউশনের যে জায়গাগুলো ছিল, এই কনফিউশনের জায়গাগুলো আশা করি এইগুলো মাথায় রাখবা আর কি। সো সবাই একটু এই প্রাইমারি যেগুলো নাম বললাম কি কি? NO NO2 CO CO2, এই চারটাকে কমেন্ট, এই পাঁচটাকে কমেন্ট করো। NO NO2 CO CO2 আর একটা কোনটা? SO2। এই পাঁচটা একটু সবাই একটু কমেন্ট করে ফেলো। আমরা একটা মুখস্থ করব, দুইটা মুখস্থ করতে যাব না। প্রাইমারিটা মুখস্থ করব, যেটা বাকি থাকবে সেটাই কি হয়ে যাবে? সেকেন্ডারি হয়ে যাবে। ওকে, তাহলে NO NO2 CO CO2 এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, সাথে হচ্ছে SO2টাও কমেন্ট করবা। এরপরে আসি হচ্ছে আমরা কি আছে? এরপরে হাইড্রোকার্বন আছে, ছাই আছে আর ধূলিকণা আছে। এরাও সবাই কি হবে? প্রাইমারি হবে আর কি, ঠিক আছে? এইগুলো আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে যেগুলো আমরা মানে বাস্তবের সাথে রিলেটেড, যেমন আমরা ছাই, ধূলিকণা, এগুলো তো আমরা বাস্তব লাইফে প্রতিদিনই আমরা দেখতে পাই আর কি। তো এইগুলো সবাই কি হবে? প্রাইমারি হবে আর কি, ঠিক আছে? হাইড্রোকার্বনও কি হবে? প্রাইমারি হবে আর কি। বাকি যেগুলো আছে প্যান, তারপরে হচ্ছে ডাইমিথাইল মার্কারি এবং এগুলো যেগুলো আছে সবই কি হবে? সবই হচ্ছে তোমাদের সেকেন্ডারি হবে আর কি। সো এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হচ্ছে কোনটা? ওজোন। ওজোনটা কি বলতো? ওজোনটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক, ঠিক আছে? ওজোনটা হচ্ছে কি? সেকেন্ডারি বায়ু দূষক। সবাইকে কমেন্ট করতে বলছিলাম প্রাইমারিটা NO NO2 CO CO2 SO2, ঠিক আছে? এটা হচ্ছে সবাই কি? প্রাইমারি। তুমি একটা মুখস্থ করো, বাকিগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা এটা এরপর আসো, দেখো আমাদের একটা মাত্রা দেওয়া আছে আর কি। সো দেখো আগে আমরা SO2 আর SO3 এর মাত্রাটা আগে পড়ি, ঠিক আছে? SO2 আর SO3, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো SO2 আর SO3 ক্ষেত্রে আমি যদি আসি, তো দেখো SO2 এর ক্ষেত্রে কত আছে? 0.05 এবং SO3 এর ক্ষেত্রে কত আছে? 0.02।
তাহলে SO2 আর SO3, SO2 এর ক্ষেত্রে কত 0.05 আর SO3 এর ক্ষেত্রে কত 0.02। তার মানে দেখো যে তুমি মনে রাখবা যে সালফারের ক্ষেত্রে SO2 আর SO3 এর ক্ষেত্রে হয় 0.05 হবে, নাইলে কি হবে 0.02 হবে, হয় 0.05 হবে, নাইলে কি হবে 0.02 হবে। তো এইটা মাথায় রাখবা যে 2 এর ক্ষেত্রে কখনো 2 হবে না, ঠিক আছে। এখানে যেহেতু 2 আছে তাহলে এর ক্ষেত্রে 2 হবে না, তাহলে কার ক্ষেত্রে 2 হবে, 3 এর ক্ষেত্রে কি হবে 2টা হবে, ঠিক আছে। 3 এর ক্ষেত্রে কি হবে 2 হবে, ঠিক আছে। 3 এর ক্ষেত্রে কি হবে 2 হবে, মানে SO3 এর ক্ষেত্রে কি হবে 0.02 হবে নাকি 0.05 হবে, যেহেতু এটা কি আছে 3 আছে, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা জানি 2 হবে, আর 2 এর ক্ষেত্রে যেহেতু 2 হবে না, তাহলে 2 এর ক্ষেত্রে কত হবে 0.05 হবে, ঠিক আছে। তাহলে এইটা মাথায় রাখবা, ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখি কার্বন ডাই অক্সাইড, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইডটা মনে রাখবা 350 ppm। কার্বন ডাই অক্সাইড কত 350 ppm, এবং কার্বন ডাই অক্সাইডের সাথে মিল আছে কার, NO এর মিল আছে। NO-টা এটা ছিল 350 ppm, আর এটা কি হয়ে যাবে 350 ppb, এটা মাথায় রাখবা। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 350 ppm পার্টস পার মিলিয়ন, আর NO-টা হচ্ছে কি 350 ppb পার্টস পার বিলিয়ন, ঠিক আছে। এই দুটো একসাথে মাথায় রাখবা আর কি, ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের মিথেন আছে একটা, মিথেনের ক্ষেত্রে মনে রাখবা 2, মিথেনের ক্ষেত্রে মনে রাখবা কত 2, মিথেন কত 2, মিথেন কত 2 ppm, ঠিক আছে। মিথেন হচ্ছে 2 ppm। আর H2S, H2S এর যেহেতু 2 আছে এখানেও 2 হবে, বাট কয়টা জিরো, 3টা জিরো, কয়টা জিরো 3টা জিরো, দশমিকের পর 3টা জিরো, তারপরে কত 2 ppm, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো কষ্ট করে মনে রাখতে হবে। সো আমি যদি এখন বলি SO2 এর ক্ষেত্রে কত হবে 0.05 হবে নাকি 0.02 হবে, ঠিক আছে। SO3 এর ক্ষেত্রে কি হবে 0.05 হবে নাকি 0.02 হবে, SO3 এর ক্ষেত্রে একটু কমেন্ট করে জানাও তো যে SO3 এর ক্ষেত্রে কি হবে 0.05 হবে নাকি 0.02 হবে, একটু কমেন্ট করে জানাও। তুমি জানো যে এখানে কত আছে 3 আছে, তাই না। তো আরেকটা কেস SO3 একটা আছে, আরেকটা কেস SO2 আছে, তাহলে 2 এর ক্ষেত্রে তো 2 হবে না, তাই না। তাহলে SO3 এর ক্ষেত্রে কি হবে 2 হবে, SO3 এর ক্ষেত্রে কি হবে 2টা হবে, তাই না। তাহলে কত হবে 0.02, ঠিক আছে। তাহলে SO3 এর ক্ষেত্রে কি হবে 0.02, আর SO2 এর ক্ষেত্রে কি হবে 0.05, ওকে। হ্যাঁ, তাহলে SO2 কত হবে 0.05 ppm, আর SO3টা কত হবে 0.02। হ্যাঁ, SO3 আর SO2টাই খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড বলছি কত 350, কার্বন ডাই অক্সাইড কত 350, আর NO কত 385, বাট ppb আর এটা কত ppm। আচ্ছা, এরপরে আসি মিথেন কত 2, মিথেন কত 2, আর H2S কত, H2S হচ্ছে পয়েন্টের পর 3টা শূন্য 2 ppm। আচ্ছা, এরপর আসি আমরা CFC 11 আছে, CFC 12 আছে, আর CFC কত আছে 113 আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সবাইকে কমেন্ট করতে বলছিলাম, আর সবাই একটু আমার সাথে কমেন্ট করবা তো যে তোমার এখানে H2S কত ছিল বলো তো, H2S কত ppm ছিল, H2S টা একটু কমেন্ট করে জানাও তো যে H2S কত ppm, H2S টা কত ppm একটু কমেন্ট করে জানাও তো যে H2S কত ppm। আচ্ছা, H2S কত ppm একটু সবাই কমেন্ট করে জানাতে বলছি। H2S হ্যাঁ পয়েন্টের পর 3টা শূন্য কিন্তু, ঠিক আছে। পয়েন্টের পর 3টা শূন্য, তারপরে হচ্ছে 2 ppm। আচ্ছা, সো এরপরে দেখো আমাদের কি কি আছে, CFC 11 আছে, হ্যাঁ তিথি মজুমদারও কমেন্ট করছে, ফারিয়াও কমেন্ট করছে, আতকিয়া আফরোজও কমেন্ট করছে, পয়েন্টের পর 3টা শূন্য 2 ppm, রাকা কমেন্ট করছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আসি আমরা, দেখো CFC কি কি আছে 11 আছে, 12 আছে, আরেকটা কি আছে বলো তো 13 না, কত 13 113। তাহলে 11 12 আরেকটা কত বলো তো 113। সিদরাতুল মুনতাহাও কমেন্ট করছে, মমতাজ আক্তারও কমেন্ট করছে, ওকে। সো দেখো 11 তারপরে কত বলো তো 12, 11 তারপরে কত 12, তারপরে কত 113। তার মানে আমরা 11 আর 12টা একসাথে পড়বো, 11 আর 12 কি পড়বো একসাথে পড়বো, 113 পরে 11 আর 12 একসাথে পড়বো। সো 11 যদি হয় নরম ফোম, 11 কি ফোম নরম ফোম, তাহলে 12 কি হবে কঠিন প্লাস্টিক ফোম।
11 কি হবে নরম ফোম, 12 কি হবে কঠিন প্লাস্টিক ফোম। 11 নরম, 12 কি কঠিন। 11 নরম, 12 কি বলো তো কঠিন। আমার সাথে সাথে বলো তোমরা একটু, 11 হচ্ছে নরম আর 12 কি কঠিন, ঠিক আছে। 11 12, 11 12, 11 নরম আর 12 কি বলো তো কঠিন, ঠিক আছে। 11 নরম, 12 কি বলো তো কঠিন। আচ্ছা, এরপরে মনে রাখবা 113 যেটা আছে এটা মেইনলি ইউজ করা হয় কোথায়, এটা হচ্ছে তোমার গ্লুতে ইউজ করা হয় মেইনলি, কিসে, গ্রিজ গ্লু ইত্যাদিতে ইউজ করা হয় কোনটা, 113টা। তাহলে নরম ফোম বললে হবে 11, না 113ই, 11 নরম ফোম বললে হচ্ছে 11, আর কঠিন প্লাস্টিক ফোম বললে কত হবে 12 হবে। আর 113 হবে কার ক্ষেত্রে, গ্রিজ গ্লুর ক্ষেত্রে কি হবে 113, এবং ইলেকট্রিক সার্কিটও যদি বলে সেক্ষেত্রেও কি হবে 113 হবে আর কি, ঠিক আছে। আর রেফ্রিজারেটর হচ্ছে দুইটার ক্ষেত্রেই কমন, এটার ক্ষেত্রেও কমন, এটার ক্ষেত্রেও কমন। আর যদি বলে হচ্ছে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে কোনটা, তো এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে মনে রাখবা এয়ার কন্ডিশনার আমরা কোথায় ইউজ করি, বাড়িতে ইউজ করি। তো বাড়িতে ইউজ করি না, তো বাড়ি দিয়ে মনে রাখবা কি 12, বাড়ি দিয়ে কি মনে রাখবা 12। তাহলে এয়ার কন্ডিশনার কোথায় ইউজ করি আমরা, বাড়ি দিয়ে মনে রাখবা কি 12, বাড়ি দিয়ে কি 12। তাহলে এয়ার কন্ডিশনার আমরা কোনটা ইউজ করি, CFC 12 ইউজ করি, ঠিক আছে। সো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে আসছে অনেকবার। দেখো এই যে জাহাঙ্গীরনগর ডি তে গত বছর আসছে যে CFC 11 কোনটিতে ব্যবহৃত হয়, CFC 11 কোনটিতে ব্যবহৃত হয় বলো তো, নরম ফোম নাকি কঠিন প্লাস্টিক ফোমে ইউজ করা হয়। আচ্ছা, 9 এ হবে। তাহলে কোন ফর্মে ইউজ করা হয়, নরম ফর্মে ইউজ করা হয় কোনটা, 11 নরম ফর্মে কি ইউজ করা হয়, CFC 11 ব্যবহার করা হয় আর কি, ওকে। আচ্ছা, হ্যাঁ 9 এ, ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো কোনটি প্রাইমারি বায়ু দূষক নয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে আসছে 21-22 সালে, যে কোনটা প্রাইমারি বায়ু দূষক নয়, ঠিক আছে। প্রাইমারি বায়ু দূষক নয় কোনটা, সো কোনটা প্রাইমারি বায়ু দূষক নয় বলে ফেলো তো, কোনটা প্রাইমারি বায়ু দূষক নয়। সো আমরা কিন্তু এটা পড়ে আসছিলাম, ঠিক আছে। SO2 আর SO3 টা কিন্তু ভালো মতো আলাদা করে দিছিলাম যে হ্যাঁ SO3, ওকে, হ্যাঁ SO3। এই যে একজন লেখছে 10-এর A, না 10-এর A কেন, 10-এর তো ভালো মতোই বললাম যে SO3 SO2 আর SO3 এর মধ্যে পার্থক্য বললাম না, যে SO2 সবসময় কি হবে প্রাইমারি হবে, আর SO3 কি হবে সেকেন্ডারি। SO3 কি সেকেন্ডারি, SO3 আর কে ছিল সালফিউরিক অ্যাসিড ছিল সেকেন্ডারি, SO3 আর সালফিউরিক অ্যাসিড কি ছিল সেকেন্ডারি ছিল আর কি। তাহলে কোনটা হবে SO3 হবে। আবার আসছে কোনটা সেকেন্ডারি বায়ু দূষক, কোনটা সেকেন্ডারি বায়ু দূষক, কমেন্ট করো তো, এটা জানাও তো যে কোনটা সেকেন্ডারি বায়ু দূষক। আচ্ছা, 11A 11D 11C অনেকগুলো অ্যান্সার আসছে আর কি। সো দেখো SO2 আমরা তো জানি যে SO2 প্রাইমারি, ঠিক আছে, এটা আমরা জানি SO2 প্রাইমারি, কার্বন ডাই অক্সাইডও প্রাইমারি, এটাও আমরা জানি। সো এরপরে দেখি আমরা, দেখো এখানে আমরা যে এক্সাম্পল পড়ছিলাম, সো দেখো এখানে NO2 প্রাইমারিও আছে, আবার NO2 কি আছে বলো তো সেকেন্ডারিও আছে, ঠিক আছে। সো NO2 প্রাইমারি প্লাস সেকেন্ডারি উভয়টাই আছে, বাট যদি অপশনে যদি এরকম না থাকে সেক্ষেত্রে কি হবে, তখন তুমি NO2 কেই কি করবা
যেহেতু এখানে বলা হয়েছে কোনটি সেকেন্ডারি বায়ু দূষক, তো NO2 কি আছে সেকেন্ডারির মধ্যে আছে, H2S কি প্রাইমারি, H2SO কি প্রাইমারি, ঠিক আছে, H2S হচ্ছে প্রাইমারি, আর H2SO4 যেটা আছে এটা হচ্ছে কি সেকেন্ডারি, H2SO4 হচ্ছে কি সেকেন্ডারি, ঠিক আছে। এখন আমাদের যেহেতু তিনটাই কি আসছে প্রাইমারি আসছে, NO2 প্রাইমারি প্লাস সেকেন্ডারি দুইটাই, NO2 প্রাইমারি প্লাস সেকেন্ডারি দুইটাই, বাট মেইনলি এরা কি হিসেবে আচরণ করে, প্রাইমারি হিসেবে আচরণ করে। এইরকম কিছু কনফিউজিং কোশ্চেন কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসে আর কি, ঠিক আছে। সো তুমি তো প্রাইমারি হিসেবে মুখস্থ করে গেছো, বাট এটাও মাথায় রাখবা যে NO2 কি হিসেবে আছে, সেকেন্ডারি এক্সাম্পলেও আছে, এই জন্য এই কোশ্চেনটা দেওয়া যাতে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায়। NO2 কি প্রাইমারি প্লাস সেকেন্ডারি দুইটাতেই আছে। সো যদি অপশনে দেখো যে বাকি সবগুলা প্রাইমারি আছে, তাহলে NO2 কে তুমি কি হিসেবে তাকাবা, সেকেন্ডারি হিসেবে তাকাবা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 11 ডি নাম্বার, কোনটা সেকেন্ডারি বায়ু দূষক, NO2। এরপরে বলা হয়েছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। সো তোমাদের একটু আগে কমেন্ট করাইছিলাম যে ফ্রিতে জমির ওজন নির্ণয়, ঠিক আছে, ওগুলা সব কি ছিল গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পল ছিল আর কি। সেখানে বলা হয়েছে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। সো ফ্রিতে জমির ওজন নির্ণয়, জমির মিতে কি ছিল, জমির মিতে ছিল মিথেন, তার মানে মিথেন আছে। তারপরে ওজন নির্ণয় ফ্রিতে কি ছিল, ফ্রিয়ন মানে কি CFC কে বলা হয় ফ্রিয়ন। নির্ণয়তে কি ছিল, নির্ণয়তে N2O ছিল নাকি N2 ছিল বলো তো, N2O নির্ণয়তে কি N2O ছিল নাকি N2 ছিল বলো তো। বারো আনসার কি হবে, ডি হবে নাকি এ হবে, দুইটা অপশন তো বাদ, CH4 এবং CFC তো হবেই না, তাহলে বাদ আছে কি N2O হবে নাইলে N2 হবে, ঠিক আছে। তাহলে কোনটা হবে বলতো, 12 আনসার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস নয়, নির্ণয়তে ছিল N2O ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে N2, নাইট্রোজেন ছিল না। ফ্রিতে জমি ওজন নির্ণয়, নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না, নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না, ওকে। আচ্ছা, তারপরে আবার একটা কোশ্চেন আসছে, নিজের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, একই কোশ্চেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। সো এইটার আনসার দাও তো, যে এইটার আনসার কোনটা হবে, 13 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে 13 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে 13 আনসার কোনটা হবে। তেরো সি, আচ্ছা 13C, আচ্ছা 13D, ওকে 13C, আচ্ছা আরও কেউ কেউ অ্যান্সার দিবা 13C, বেশিরভাগই 13C আসছে, একজন 13E বলছে, ওকে। সো দেখো কি ছিল, আমি তো তোমাদের একটা ট্রিক্সও দিলাম যে ফ্রিতে জমির ওজন নির্ণয়, ফ্রিতে কি ছিল ফ্রিয়ন আছে, মানে এই যে CFCটা আছে ফ্রিয়ন। ফ্রিতে জমির, জতে পড়াচ্ছি মিতে কি ছিল মিথেন, ঠিক আছে, মিথেনও আছে, ঠিক আছে। ফ্রিতে জমির ওজন নির্ণয়, ওজনের নির্ণয়তে কি ছিল N2O ছিল, ঠিক আছে। ক্লোরিন কি কোথাও ছিল, ক্লোরিন কিন্তু কোথাও ছিল না। পানি কোথায় ছিল, হ্যাঁ পানিও কোথায় ছিল না, তাহলে ক্লোরিনও ছিল না, পানিও কোথাও ছিল না। ফ্রিতে জমির, জতে কি ছিল জলীয় বাষ্প, আর মিতে কি ছিল মিথেন। সো জলীয় বাষ্পটা কি আসলে, জলীয় বাষ্পটা কি পানি না, জলীয় বাষ্পটা কি আসলে কি পানি না, পানি তো, তাই না। সো পানি আর জলীয় বাষ্প কি বলতো, সেম জিনিসই, পানিও যা জলীয় বাষ্পই তা। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনটা, এখানে পানিকেই তোমার জলীয় বাষ্প হিসেবে কাউন্ট করা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে কোনটা হবে অ্যান্সার, ক্লোরিন কিন্তু কোথাওই ছিল না, ক্লোরিন কিন্তু কোথাওই ছিল না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ই নাম্বারটা, ওকে। অ্যান্সার হবে কোনটা, ই নাম্বারটা। 5টা অপশন আসছে, বুঝতেছো। আচ্ছা, এরপর অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন কোন গ্যাস, মানে কোন কোন অ্যাসিড আমাদের অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। মনে রাখতে হবে সালফিউরিক, সালফিউরাস আর নাইট্রিক। নাইট্রাস কিন্তু আবার নাই, ঠিক আছে। সালফিউরিক, সালফিউরাস আর নাইট্রিক, নট নাইট্রাস, ঠিক আছে। নাইট্রাস কিন্তু আবার নাই। তাহলে সালফিউরিক, সালফিউরাস আর একটা কি বলতো নাইট্রিক, এরা কি করে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। তো অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য আমাদের পিএইচ এর মান কত কম হইতে হয়, মনে রাখবা 5-6, কত 5-6, মানে 5.6 এর কম নাকি বেশি। যেহেতু আমার অ্যাসিডিক বানাইতে হবে, তাহলে কি 5 এর কমে আসতে হবে নাকি উপরে যেতে হবে,
5 থেকে যত উপরে যাবে তত কি হতে থাকবে, ক্ষারীয় হতে থাকবে, এবং 5 এর নিচে আসলে সেটা কি হবে বলো তো, অ্যাসিডিক হবে, তাই না? তাহলে 5.6 এর কম হইতে হবে, কি হইতে হবে, 5.6 এর কম হইলেই সেটা কি হবে, অ্যাসিড বৃষ্টি হবে আর কি। সো এবার সবাই তাহলে 8 নম্বর কোশ্চেনটা आंसर দিয়ে দাও যে বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো আর কি, ঠিক আছে? JUA 23-24 সালে আসা কোশ্চেন আর কি, মানে গত বছর আসছে যে অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কত হলে সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো। হ্যাঁ, তাহলে সবাই 8 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও। 8 এর आंसर কোনটা হবে? 8 এর এ, ওকে, আচ্ছা আচ্ছা 8 এর এ, 8 এর হ্যাঁ 5.6 এর কি, 5.6 এর কম হইলে, 5.6 এর কম হইলে সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো, 5.6 এর কম হইলে। এরপর দেখো অণুবন্ধী অ্যাসিড এবং অণুবন্ধী ক্ষার আমাদের চেনা লাগে আর কি। তো অণুবন্ধী অ্যাসিড এবং ক্ষার চেনার খুবই সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে দেখো এই যে অণুবন্ধী অ্যাসিড কারে বলে আর অণুবন্ধী ক্ষার কাকে বলে। সো মনে রাখবা যে অণুবন্ধী অ্যাসিড, ঠিক আছে, এই যে HCl, আচ্ছা সহজ করে দিই, দেখো অ্যাসিডের থাকে, মনে রাখবা অ্যাসিড, অ্যাসিডের কি থাকে, অণুবন্ধী ক্ষার, ঠিক আছে, অ্যাসিডের কি থাকে, অণুবন্ধী ক্ষার, আর ক্ষারের কি থাকবে মানে বেজের কি থাকবে, বেজে থাকবে হচ্ছে কি উল্টাটা, মানে অনুবন্ধী কি থাকবে, অ্যাসিড থাকবে, বা অনুবন্ধী কি থাকবে, অম্ল থাকবে কি, অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষার, মানে অ্যাসিড আর কি, মানে অ্যাসিডের থাকবে অনুবন্ধী ক্ষার আর ক্ষারের থাকবে কি অনুবন্ধী অম্ল আর কি, উল্টাটা। সো এইটা কি একটা অ্যাসিড, তাহলে এর কি থাকবে, অবশ্যই কি থাকবে, ক্ষার থাকবে। সো অ্যাসিড থেকে যখন অনুবন্ধী ক্ষার বানাবা তখন কি করে দিবা, একটা হাইড্রোজেন কি করে দিবা বলো তো, কমাই দিবা, কি করে দিবা, একটা হাইড্রোজেন কি করে দিবা, কমাই দিবা, হাইড্রোজেন কি করে দিব, কমাই দিব, ঠিক আছে। আর ক্ষারকের কি থাকবে বলো তো, ক্ষারকের কি থাকবে, অনুবন্ধী অ্যাসিড থাকবে। সো ক্ষারক যেটা থাকবে সেটা থেকে আমি জাস্ট কি করব, একটা হাইড্রোজেন যোগ করে দিব, তাহলে যেটা পাবো সেটা কি হবে, অনুবন্ধী অ্যাসিড হবে। সো সহজ কথা, আমি যদি এটাকে একেবারে এত এক্সাম্পল আমাদের মনে রাখা লাগবে না, সো খুব সহজ, সেটা হচ্ছে যখন তোমাকে কোশ্চেনে যদি বলে অনুবন্ধী অম্ল, এইটার অনুবন্ধী অম্ল কি, কোশ্চেন যদি বলে এইটার অনুবন্ধী অম্ল কি, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল তোমাকে বের করতে বলছে, অনুবন্ধী অম্ল, ঠিক আছে। অনুবন্ধী অম্ল যখন বলবে তখন কি করে দিবা, হাইড্রোজেন একটা কি করে দিবা, যোগ করে দিবা, যেটা আছে তার থেকে একটা হাইড্রোজেন কি করে দিবা, বাড়াই দিবা, তাহলে তুমি যেটা পেয়ে যাবে ওটা কি হবে, অনুবন্ধী অম্ল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অনুবন্ধী অম্ল বললে কি হবে, হাইড্রোজেন যোগ হবে, আচ্ছা অনুবন্ধী অম্ল বললে কি হবে, হাইড্রোজেন যোগ, ঠিক আছে। তো সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো যে অনুবন্ধী অম্ল বললে কি হবে, হাইড্রোজেন যোগ, ঠিক আছে। অনুবন্ধী অম্ল বললে কি হবে, হাইড্রোজেন যোগ, আর অনুবন্ধী ক্ষার বললে কি হবে, হাইড্রোজেন বিয়োগ। যেমন এটা বলছে যে তোমাকে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্লকে, অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল, তুমি কার অনুবন্ধী অম্ল বলছে এত লাগবে না, অনুবন্ধী অম্ল বলছে একটা হাইড্রোজেন যোগ করে দিবা, NH3 এর সাথে একটা হাইড্রোজেন যোগ করে দিবা, কি হয়ে যাবে, NH4 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা যদি পেরে থাকো তাহলে বলো তো কোন জোড়া লুইস অ্যাসিড, আচ্ছা লুইস অ্যাসিড আমরা পরে আসি, আগে আমরা দেখি যে অনুবন্ধী, এই যে HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটা, কি বলা হয়েছে, অনুবন্ধী ক্ষারক বলা হয়েছে। তো আমরা জানি অনুবন্ধী অম্ল বললে আমরা এটার সাথে কি করে দিতাম, একটা হাইড্রোজেন যোগ করে দিতাম, যেহেতু বলা হয়েছে যে অনুবন্ধী ক্ষারক কোনটা, তাহলে একটা হাইড্রোজেন কি করে দিব, বাদ দিয়ে দিব, একটা হাইড্রোজেন কি করে দিব, বাদ দিয়ে দিব, তাহলে কি হবে, CO3 2- হয়ে যাবে, কি হয়ে যাবে, CO3 2-, তাহলে কি হবে অ্যানসারটা, বি নাম্বারটা হবে। তাহলে 17 অ্যানসার কোনটা হবে, বি নাম্বার, 17 অ্যানসার কোনটা হবে, বি নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই একটু আমার সাথে 18 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও তো, 18 নম্বর কোশ্চেনের অ্যানসার কোনটা হবে, 18 না 17A না, 17B হবে, 17 কি হবে, বি হবে। এই ভুলটা যাতে না হয় এজন্যই তো দেখাই দিলাম যে 17D-B-A সবাই সব কমেন্ট করতেছো, এই ভুলটা যাতে না হয় এজন্যই তো আমি বলে দিলাম যে অনুবন্ধী অম্ল বলে একটা হাইড্রোজেন যোগ করে দিবা, অনুবন্ধী ক্ষার বললে কি করবে, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা, ঠিক আছে, সহজ হিসাব।
এবার সবাই 18 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও যে এই বিক্রিয়াটাতে অনুবন্ধী অম্লক্ষারক জোড় কোনটা? সবাই 18 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও। আঠারো সি, আচ্ছা 18 ডি, ওকে বাকিরাও आंसर দাও দ্রুত। 18 সি আর ডি आंसर আসছে, বাকিরা দেখি কে কি বলো। 18 ডি, ওকে 18 ডি, আচ্ছা সো দেখো HCl থেকে কি হইছে, Cl মাইনাস হইছে, আর H2O থেকে কি হইছে, H3O প্লাস হইছে আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে অম্লক্ষারক জোড়। সো তোমাকে খুঁজতে হবে HCl আর ক্লোরিন কি কোথাও আছে, HCl আর ক্লোরিন কোথাও আছে, হ্যাঁ HCl আর ক্লোরিন আছে। HCl আর ক্লোরিনও কিন্তু আমাদের অপশন এখানে কি আচ্ছা দেখি বি, ওকে আচ্ছা 18 ডি। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে অনুবন্ধী অম্লক্ষারক জোড়, ঠিক আছে, অম্লক্ষারক জোড়। সো এখানে তোমার ক্ষারক জোড় কি হবে, HCl থেকে কি হইছে, ক্লোরিন হইছে, এই একটা জোড় হবে, আর না হয় আরেকটা জোড় কি হবে, H2O H3O প্লাস, ঠিক আছে, এই একটা জোড় হবে। এই দুইটা অপশনে কোথায় আছে, কোনটা আছে? সো H2O H3O প্লাস কি কোথাও আছে, H2O H3O প্লাস H2O H3 প্লাস না, কোথাও কিন্তু এই জোড়াটা নাই। এই জোড়াটা কি কোথাও আছে, HCl এবং Cl মাইনাস, এই জোড়াটা কি কোথাও আছে, হ্যাঁ এই যে এই জায়গা আছে HCl CO Cl মাইনাস। তাহলে आंसर কোনটা হবে, 18 आंसर হবে বি নাম্বারটা। তোমাকে যুগল ফাইন্ড আউট করতে বলছে, সো অম্লক্ষারক যুগল তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। না না এখানে তোমরা ভুল বুঝছো, যে যে এখানে ভাবছো যে অনুবন্ধী অম্লক্ষারক মানে হচ্ছে যে এইটার মানে এইটা এটার অনুবন্ধী, এটা এটার অনুবন্ধী, ওইভাবে না, ঠিক আছে। এখানে অনুবন্ধী অম্লক্ষারক যুগল, ঠিক আছে, অনুবন্ধী অম্লক্ষারক ওরকম হলে তো সবাই ফাইন্ড আউট করতে পারবে যে ডান পাশে যে দুটো আছে সে দুটাই তো অনুবন্ধী অম্লক্ষারক যুগল। এটা তো আর মানে কোশ্চেনের কিছু নাই, ঠিক আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, বি নাম্বারটা হবে, অ্যানসার হবে কোনটা, বি নাম্বারটা। ওকে আচ্ছা এবার আমরা কোশ্চেনগুলোতে আসি। এইখান থেকে অনেক কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে মিঠা পানির পরিমাণগুলো আসতেছে, যে আমাদের জানতে হবে যে মিঠা পানির সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোথায় থাকে। সো মনে রাখবা হিমবাহ এবং তুষার আচ্ছাদনে সবচেয়ে বেশি থাকে, কত পার্সেন্ট থাকে, 74%। সবাই একটু পার্সেন্টেজটা কমেন্ট করো তো, যে হিমবাহ এবং তুষার আচ্ছাদনে কত পার্সেন্ট মিঠা পানি থাকে, 74%। কত পার্সেন্ট, 74%। এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো, 74% থাকে, কত পার্সেন্ট থাকে, 74%। এরপর আসে হচ্ছে ভূগর্ভস্থ পানি, কোথায়, ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানিতে কত পার্সেন্ট থাকে, ভূগর্ভস্থ পানিতে থাকে হচ্ছে 22.2%। ভূগর্ভস্থ পানিতে কত পার্সেন্ট থাকে, 22.2%, ঠিক আছে। হ্রদে কত পার্সেন্ট থাকে, হ্রদে থাকে হচ্ছে 0.3% থাকে, ঠিক আছে, হ্রদে কত পার্সেন্ট থাকে, 0.3%। আচ্ছা এবং বিভিন্ন নদীতে থাকে কত পার্সেন্ট, 0.03%। তাহলে এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে মাস্ট, হ্রদ আর নদী, ঠিক আছে, হ্রদ আর নদী। হ্রদ বললে হচ্ছে 0.3 আর নদী বললে কত, 0.03। তাহলে হ্রদ বললে কত, 0.3 আর নদী বললে কত, 0.03, ঠিক আছে। নদী বললে কত হবে, 0.03, নদী বললে কত হবে, 0.03, আর হ্রদ বললে কত হবে, 0.3 হবে, কত হবে, 0.3 হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি যদি বলি নদী কত বলতো, নদী কি 0.03 নাকি শুধু 0.3, নদী কি 0.03 নাকি শুধু 0.3, নদীটা একটু কমেন্ট করতো যে নদী কি 0.03 নাকি শুধু 3। সো মনে রাখবা নদীর পানি কিন্তু কম মিষ্টি, ঠিক আছে, নদী থেকে আমাদের কম মিঠা পানি আসে আর কি। মেইন মিঠা পানি আসে আমাদের কোথা থেকে, হ্রদ থেকে আসে, কোথা থেকে আসে, হ্রদ থেকে আসে আর কি, ঠিক আছে। আর ভূগর্ভস্থ পানিতে 22.2%, সবগুলা 2, 22.2। আচ্ছা
আর হিমবাহে সব থেকে বেশি 74% আর কি। সো এই পার্সেন্টেজগুলো আমাদের মনে রাখতে হবে মাস্ট। আচ্ছা, এরপরে দেখো একটা আছে অস্থায়ী ক্ষারতা, আর একটা কি আছে বলো তো, স্থায়ী ক্ষারতা। সো এই জিনিসটা মাথায় রাখবা। এখানে দেখবা যে আয়নের একটা বিষয় আছে, আয়নগুলো মাথায় রাখবা আছে যে কোন কোন আয়ন আমাদের উৎপন্ন হয়, স্থায়ী ক্ষারতায় কোন কোন আয়ন উৎপন্ন হয় এবং অস্থায়ী ক্ষারতায় কোন কোন আয়ন উৎপন্ন হয়, এটা আমাদের মাথায় রাখবা অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে WHO অনুমোদিত। WHO অনুমোদিত হচ্ছে আমাদের গ্রহণযোগ্য মাত্রা আছে, এই মাত্রাগুলো আমাদের জানতে হবে আর কি। ওকে, হ্রদ 0.3, নদীর 0.03 আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, সো দেখো এখানে, আচ্ছা এখানে একটা জিনিস সেটা হচ্ছে এই যে অস্থায়ী ক্ষারতা, ঠিক আছে। অস্থায়ী ক্ষারতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোন আয়ন থাকে। অস্থায়ী ক্ষারতার ক্ষেত্রে মনে রাখবা বাইকার্বনেট আয়ন থাকে, ঠিক আছে। HCO3- বাইকার্বনেট আয়ন থাকে কোথার ক্ষেত্রে, এটা হচ্ছে অস্থায়ী ক্ষারতার ক্ষেত্রে। তো বাইকার্বনেট আয়নটা আমি কিভাবে মনে রাখতাম যে অস্থায়ী, ঠিক আছে, মানে এটা অস্থায়ী মানে কি, এটা স্থায়ী মানে কি ওটা থেকে যাবে, অস্থায়ী মানে কি এটা চলে যাবে, ঠিক আছে। চলে যাবে মানে কি এটা বাই বাই হয়ে যাবে, কি হয়ে যাবে, বাই হয়ে যাবে, মানে বাই বাই দিয়ে চলে যাচ্ছে আর কি। তো বাই দিয়ে মনে রাখতাম কি বাইকার্বনেট, বাই দিয়ে কি মনে রাখতাম বাইকার্বনেট। বাইকার্বনেট আমরা কি লিখি, বয়কার রশ্মি বাই কার্বনেট, তাই না, এইভাবে লিখি না বাইকার্বনেট। সো বাই দিয়ে মনে রাখবা বাইকার্বনেট। সো সবাই তো আমার সাথে সবাই কমেন্ট করো যে অস্থায়ী ক্ষারতার ক্ষেত্রে কোনটা, বাইকার্বনেট, ঠিক আছে। অস্থায়ী ক্ষারতার ক্ষেত্রে কোনটা, বাইকার্বনেট, ঠিক আছে। অস্থায়ী ক্ষারতার ক্ষেত্রে মনে রাখবা কোনটা, বাইকার্বনেট। তাহলে স্থায়ী ক্ষারতা এমনি পেয়ে যাবা বাই, অস্থায়ী ক্ষারতাকে তুমি বাই বাই করে দিচ্ছ আর কি। আচ্ছা, এরপরে আসি আমরা WHO অনুমোদিত মাত্রাগুলো আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পিএইচ এর ক্ষেত্রে মনে রাখবা 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5 এটা মাথায় রাখবা। BOD তে আসি এবার। বি মনে রাখবা হচ্ছে 2 নাম্বার লেটার, ডি হচ্ছে কয় নাম্বার লেটার, 4 নাম্বার লেটার। সো এই 2 আর এই 4 যোগ করে দিলে কত পাই, 6 পাই। তাহলে বিওডি কত হবে, 6 হবে। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো তো যে বিওডি হচ্ছে 6, বিওডি হচ্ছে 6, একটু আমার সাথে কমেন্ট করে ফেলো। বিওডি হচ্ছে 2, মানে বি হচ্ছে 2 আর ডি কত, 4। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়, 6 হয় আর কি। হ্যাঁ, মহুয়াসুদ কমেন্ট করছে বাই। হ্যাঁ, আর একটু কিছুক্ষণ বাকি আছে, তারপরে আমরা সবাইকে বাই বাই দিয়ে দিব, সমস্যা নাই। সো বিওডি কত, বি হচ্ছে 2 আর ডি হচ্ছে 4। তাহলে 2 আর 4 মিলে কত হলো, 6 হলো আর কি। এজন্য বিওডি কত, 6, ঠিক আছে। বিওডি কত, 6। আচ্ছা, এরপরে দেখো সিওডি, এরপরে কি সিওডি, ঠিক আছে। সিওডি, সিওডি, ঠিক আছে। সিওডি কত, আচ্ছা ও হ্যাঁ, বিওডি 6 লে কমেন্ট করতে বলছিলাম। মমতাজ আক্তার কমেন্ট করছে 6, ফারিয়া কমেন্ট করছে 6। ওকে, আচ্ছা ওকে ওকে। এরপর দেখো আমরা সিওডি তে আসি। তো সিওডি মনে রাখবা হচ্ছে আমরা 5 টাকার কয়েন পর্যন্ত কিন্তু আছে, ঠিক আছে। 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েনও আছে, 1 টাকার কয়েনও আছে, বাট 10 টাকার কিন্তু কোনো কয়েন নাই, ঠিক আছে। তো 10 টাকার কি নাই, কোনো কয়েন নাই। তো এখন তো 5 টাকায় কিছু পাওয়া যায় না, এখন কি সব কিন্তু 10 টাকায়, মানে লাস্ট কিন্তু 10 টাকায় পাওয়া যায় আর কি। তো এই যে 10 টাকার কয়েন চালুর জন্য কি করছে, সবাই আন্দোলনে নামছে, ঠিক আছে। শাহবাগ যে সবাই আন্দোলন শুরু করছে, কি 10 টাকার কয়েন লাগবে, ঠিক আছে। তো সিওতে মনে রাখবা কয় টাকার কয়েনের জন্য সবাই আন্দোলন করছে, 10 টাকার, ঠিক আছে। তাহলে কয়েন সিওডি মানে কত, 10, সিওডি কত 10, বিওডি 6, আর কয়েন কত পর্যন্ত আছে, 5 টাকার কয়েন পর্যন্ত আছে। আমরা এখন 10 টাকার কয়েনের জন্য আন্দোলনে যাব। তাহলে সিওডি কত হবে, সিওতে আছে কয়েন, কয়েনের সিও, তাহলে কত হবে 10 টাকার কয়েন, ঠিক আছে। তাহলে সিওডি কত হবে 10 ppm, মানে 10 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এরপরে দেখো আমাদের টিডিএস, ঠিক আছে, টোটাল ডিজলভ সলিড। তাহলে সোডিয়াম ক্লোরাইডও কি, মানে লবণও কি একটা তোমার সলিডটা, মানে দানা দানা, মানে কঠিন পদার্থই তো। তাহলে টিডিএস এবং সোডিয়াম ক্লোরাইড একসাথে মনে রাখবা যে 500। টিডিএস এবং সোডিয়াম ক্লোরাইড দুইটাই কত হবে বলো তো, 500 হবে। কত হবে, 500 হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, টিডিএস এবং সোডিয়াম ক্লোরাইড দুইটাই কত হবে, 500 হবে। তাহলে একটু কমেন্ট করে ফেলো টিডিএস আর NaCl, টিডিএস আর NaCl কত, 500। টিডিএস আর NaCl কত, 500, এটা একটু কমেন্ট করে ফেলো। এরপরে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত বলো তো,
12, ঠিক আছে। ম্যাগনেসিয়াম কত 12, আর এখানে যেহেতু ম্যাগনেসিয়াম 2+ মানে 2 যোগ করতে বলছে, তার মানে কত হয়ে গেল 14। তাহলে 14 না, এখানে কত হবে 15, ঠিক আছে। মানে কত হবে 150, মানে 15 থাকবে, কত থাকবে 15 থাকবে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম 2+ কত 150 ppm, ম্যাগনেসিয়াম 2+ কত 150 ppm। এরপর আসি ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম কত বলো তো, ক্যালসিয়াম হচ্ছে 20, ঠিক আছে। এখানে 20 কে 2 দ্বারা ভাগ করে দিবা, যেহেতু এখানে 2+ আছে তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 20/2 মানে কত বলো তো 10, তার মানে কত হবে 10 মানে 100 ppm, ঠিক আছে। এখানে 10 মনে রাখবা, এখানে কত মনে রাখবা 150 মনে রাখবা আর কি, মানে মনে রাখতে পারলেই হলো আর কি। এরপর আসি ডিও, ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন একটু মুখস্থ করবা 5 থেকে 6, ডিও কত ডিও কত 5 থেকে 6, ডিওটা কত 5 থেকে 6। আচ্ছা, তো সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করো তো, যে কয়েকটা মান আমি একটু কমেন্ট করাই, তাহলে তোমাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে। ডিওর মানটা একটু কমেন্ট করো তো, যে ডিজলভ অক্সিজেনের মানটা কত, ডিওর মানটা কত একটু কমেন্ট করে আমাকে জানাও তো, যে ডিওর মানটা কত। ডিও হচ্ছে 5 থেকে 6, হ্যাঁ ডিও হচ্ছে 5 থেকে 6। এরপর একটা কমেন্ট করবা সিওডি, সিওডি কত বলো তো, সিওডি সিওডি কত হ্যাঁ ক্যালসিয়াম 2+ কত 100, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে 2 ভাগ আছে যেহেতু 2 ভাগ হয়ে যাবে, আর ম্যাগনেসিয়াম এক্ষেত্রে কি হয়ে যাবে 2 যোগ হয়ে যাবে আর কি, ঠিক আছে। মমতাজ একটা কমেন্ট করছে সবার আগে 10, ওকে। সো এরপর দেখো বিওডি, বিওডির কিছু মান আছে, তো আমরা জানি যে WHO অনুমোদিত, জানি যে বি 2 আর ডি কত 4 মানে 6, তাহলে WHO অনুমোদিত মান কত 6, এটা আমরা জানি। এখন বিওডির পূর্ণরূপ কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে এই অক্সিজেন ডিমান্ডটা বাড়লে ভালো নাকি কমলে ভালো। তো একটা পানির মনে করো, একটা পানির বিওডির মান মনে করো 10, আর একটা পানির বিওডির মান মনে করো 100, ঠিক আছে। একটা পানির বিওডির মান 100, আর একটা পানির বিওডির মান কত 10, কোন পানিটা ভালো বলো তো, বিওডির মান 10 ভালো নাকি বিওডির মান 100 ভালো, কোন পানিটা ভালো বলো তো, বিওডি 10 ভালো নাকি বিওডি 100 ভালো, কোনটা ভালো বলো তো আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে বিওডি 10 ভালো নাকি বিওডি 100 100 ভালো, বলো তো দেখি, বিওডি 100 ভালো নাকি বিওডি 10 ভালো, কোনটা ভালো। বিওডি 10 ভালো নাকি বিওডি 100 ভালো বলো তো আমাকে। দশ ভালো, হ্যাঁ। সো দেখো বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। তার মানে অক্সিজেনের ডিমান্ড, এখানে অক্সিজেনের ডিমান্ড হচ্ছে 100, মানে এই পানিটা অনেক খারাপ, এখানে অক্সিজেন আমার 100 লাগবে, ঠিক আছে, বেঁচে থাকার জন্য। মানে বায়োলজিক্যাল যারা আছে, মানে পানিতে যারা যে সকল অণুজীব বা যে সকল প্রাণী আছে আর কি, তাদের বেঁচে থাকার জন্য 100 পরিমাণ অক্সিজেন লাগবে। ডিমান্ডটা বাড়তেছে, আর এখানে 10 মানে কি ডিমান্ডটা কমতেছে, মানে 10 লাগবে আর কি। আর এখানে ওখানে বেঁচে থাকার জন্য 100 লাগবে, এখানে মাত্র 10 লাগবে আর ওখানে 100 লাগবে। তার মানে ডিমান্ড যত বাড়ে বা অক্সিজেন ডিমান্ড যত বাড়ে, পানি তার মানে কি তত খারাপ, খারাপ পানিতে অক্সিজেনের ডিমান্ড বেশি থাকে আর কি, মানে চাহিদা বেশি থাকে অক্সিজেনের। সো যত বাড়বে তত কি হবে, পানি তত খারাপ বুঝাবে, ঠিক আছে। সো এই থিওরি অনুযায়ী আমরা যদি দেখি যে 6 নাম্বার তো WHO অনুমোদিত হচ্ছে 6, তার মানে বিওডির মান যত কম হবে, মানে 6 থেকে একটু কম মানে 3, মানে 6 অর্ধেক 3, 3 হলে কি হবে মোটামুটি ভালো, ঠিক আছে। আর 1 আর 2 হলে তো কি ভালো বলো তো, খুবই ভালো, খুবই ভালো কি 1 আর 2 হলে কি খুবই ভালো। এরপরে 10 হলে কি হবে, দূষণ মাত্রা খারাপ, মানে 6 আছে WHO অনুমোদিত, 6 থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, আমরা যত বাড়বে তত কি হবে খারাপ হবে, দূষণ মাত্রা কি খারাপ, এবং দূষণ মাত্রা খুবই খারাপ বুঝাবে কত হয়ে গেলে 20 হয়ে গেলে, মানে 20 হয়ে গেছে, 20 মানে কি ওই যে একেবারে টক্সিক হয়ে গেছে, 20 মানে টক্সিক, ঠিক আছে, 20 মানে কি টক্সিক, এই যে 20 খায় না অনেকে, সো 20 মানে কি দূষণ মাত্রা কি খুবই খারাপ হবে আর কি, মানে টক্সিক হয়ে যাবে আর কি, ওকে। সো আশা করি এই জিনিসটাও ক্লিয়ার। আচ্ছা, সো সবাই এরপর একটা অ্যানসার দাও, 14 নম্বর কোশ্চেন অ্যানসার দাও, যে নিচের কোন জোড়া লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, এখন লুইস অ্যাসিড কারা বলো তো। তো মনে রাখবা লুইস অ্যাসিড হচ্ছে তারা, একটা আছে লুইস অ্যাসিড আর একটা কি আছে লুইস ক্ষার।
সো মুক্তজোড় ইলেকট্রন দাতা যারা আছে, মুক্তজোড় ইলেকট্রন দাতা, মুক্তজোড় ইলেকট্রন দাতাদের আমরা বলতেছি লুইস খার, ঠিক আছে। মুক্তজোড় ইলেকট্রন দাতাদের বলতেছি লুইস খার, এবং মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা, মানে মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা, আমি একবার ডাইরেক্ট লিখে দিই গ্রহীতা, মানে মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা কারা? যাদের কি আছে ফাঁকা অরবিটাল আছে, তাই না, তারাই কি মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে লুইসের ক্ষেত্রে মেইনলি আসবে কি মুক্তজোড়ের টপিকটা আসবে, ঠিক আছে। লুইসের ক্ষেত্রে মেইনলি আসবে কি মুক্তজোড়ের টপিকটা। সো যাদের ফাঁকা অরবিটাল আছে তারা কি হবে লুইস অ্যাসিড, মানে তারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আর যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারতেছে তারা কি হবে, তারা হচ্ছে কি হবে লুইস ক্ষার হবে আর কি। সো সো এখানে তোমাকে দেখতে হবে যে লুইস অ্যাসিড আস করা হয়েছে। সো পানিতে তো মুক্তজোড় ইলেকট্রন আছে আমরা জানি, ঠিক আছে, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা কি লুইস অ্যাসিড হইতে পারবে? মুক্তজোড় ইলেকট্রন থাকলে তো সেটা কি হয়ে যাবে ক্ষার হয়ে যাবে, তার মানে অপশন এ বাদ। অ্যামোনিয়াতে আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে অপশন সি ও বাদ, অপশন ডি ও বাদ। AlCl3 আর BCl3 তে কি নাই, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, এদের কি আছে উল্টারও ফাঁকা অরবিটাল আছে। যেমন অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আছে 3টা ইলেকট্রন, ক্লোরিন যুক্ত হয়েছে আরো 3টা, তাহলে কয়টা হয়েছে 6টা, ইলেকট্রন থাকতে পারবে কয়টা বলো তো 8টা, তার মানে এখানে কি আছে ফাঁকা অরবিটাল আছে, তাই না। সো এরা কি হবে লুইস অ্যাসিড, এই যে ফাঁকা অরবিটাল থাকলে তারা কি হয় লুইস অ্যাসিড হয় আর কি। ওকে, এরপর সবাই 15 নম্বর কোশ্চেনের আনসার দাও তো, যে 15 আনসার কোনটা হবে, নিচের কোনটা অধিক তীব্র অ্যাসিড। নিচের কোনটা অধিক তীব্র অ্যাসিড। সো এই ক্ষেত্রে তোমরা কি করবা, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করবা। ওকে, সো এখানে জারণ সংখ্যা বের করো যে 3 আর 2 কত -6, -6, মানে একবারে এখানে মুখে মুখে করা যায় -6, এখানে তুমি অক্সিজেন -2, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে কত হয় -6, আর এখানে কত হাইড্রোজেন +1, তার মানে কত আসতেছে এখানে -5 আসতেছে বাম পাশে, তার ডান পাশে গেলে কি হয়ে যাবে +5। H3PO4 হিসাব করো, 4 × 8, 8 থেকে এখানে +3, তার মানে কত আসবে 5 আসবে, ঠিক আছে, কত আসবে 5 আসবে। HCl4 এর ক্ষেত্রে কত আসবে দেখো তো, 4 × 8, আর এখানে কত আসবে 1 যাবে, তার মানে কত আসবে 7 আসবে আর কি, +7। এখানে কত আসবে 4 × 8, আর এখান থেকে 2 গেলে কত থাকে 6 থাকে আর কি, তাহলে কি আসবে +6। তার মানে কোনটা হবে HClO4 হবে, কি হবে HClO4 হবে, কয়টা হবে HClO4। তীব্র অ্যাসিড কোনটা হবে, যা জারণ মান বেশি হবে আর কি। এরপর আসে ব্রোনস্টেড লাউরি। সো লুইস বলছিল যে মুক্তজোড় ইলেকট্রনের কথা, আর ব্রোনস্টেড এবং লাউরি নামে দুইজন বিজ্ঞানী এরা প্রোটন নিয়ে গবেষণা করছিল। কার নিয়ে গবেষণা করছিল? প্রোটন নিয়ে। এরা কি বলছিল, অ্যাসিড তারা, অ্যাসিড আর বেস বলছে যারা প্রোটন দান করে, মানে H+ যারা দান করে তাদেরকে আমরা বলবো কি অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করে তাদেরকে কি বলবো আমরা ক্ষার বলবো আর কি, ঠিক আছে। এটা কে বলছিল, এটা হচ্ছে ব্রোনস্টেড লাউরিতে বলা হয়েছিল, ঠিক আছে। ব্রোনস্টেড লাউরি কি বলছিল, যারা H+ দান করে তাদেরকে আমরা বলবো অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করে তাদেরকে কি বলবো আমরা ক্ষার, মানে এখানে প্রোটন দান প্রোটন গ্রহণ, ঠিক আছে। আর ওইখানে কিন্তু ছিল উল্টা, লুইসের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন দাতা আর মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা, ঠিক আছে। মুক্তজোড় ইলেকট্রন দাতা কারা, অ্যাসিড নাকি ক্ষার বলো তো। মুক্তজোড় ইলেকট্রন দাতা হইলে কি হবে ক্ষার হবে, আর মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা হলে কি হবে সেটা অ্যাসিড হবে আর কি। আর এখানে কিন্তু উল্টা, মুক্তজোড় ইলেকট্রন আর H+ কিন্তু দুইটার উল্টাটা, ঠিক আছে। আর আরহেনিয়াস কি বলছিল, আচ্ছা আমরা একটু সবগুলো ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের ইজি হবে। এটা হচ্ছে ব্রোনস্টেড, ঠিক আছে, এটা হচ্ছে ব্রোনস্টেড, আর একটা ছিল হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস, ঠিক আছে। আরহেনিয়াস কি বলছিল, অ্যাসিড কারা, যারা H+ দান করে তারা হচ্ছে যারা জলীয় দ্রবণ, ঠিক আছে। আরহেনিয়াস এর ক্ষেত্রে যারা জলীয় দ্রবণে H+ দান করে তারা অ্যাসিড, আর বেস হচ্ছে যারা OH- আয়ন দান করে, যারা OH- আয়ন দান করে তারা কি হবে ক্ষার হবে আর কি, ঠিক আছে। এটা বলছিল কি আরহেনিয়াস। সো আরহেনিয়াস কি বলছিল, যারা H+ দান করে তারা অ্যাসিড, আর ক্ষার হচ্ছে যারা OH- দান করে তারা কি ক্ষার। সো আরহেনিয়াসের ক্ষেত্রে জলীয় দ্রবণটা মাস্ট, ঠিক আছে, আরহেনিয়াস। সো আরহেনিয়াসের ক্ষেত্রে কেন জলীয় দ্রবণটা মাস্ট, কারণ আরহেনিয়াস, ঠিক আছে,
তো অনেকে মনে রাখবা যে নোয়াখালীর মানুষজন পানিকে কিন্তু কি বলে বলো তো, হানি বলে, ঠিক আছে, পানিকে কি বলে, হানি বলে। সো আর হেনি আছে, কি আছে, হানি কথাটা আছে, এই জন্য পানি মাছ থাকতে হবে, ঠিক আছে। হানিতে কি আছে, আর হেনি আছে, হানি আছে, তার মানে হানি মানে কি পানি, তাহলে এখানে পানি অবশ্যই আসতে হবে। সো পানিতে যারা H+ দান করবে তাদেরকে কি বলবো আমরা, অ্যাসিড বলবো, এবং পানিতে যারা OH- দান করবে তাদেরকে কি বলবো আমরা, ক্ষার বলবো। একইভাবে বোরন অ্যাসিডের ক্ষেত্রে প্রোটন যারা দান করবে তাদেরকে কি বলবো আমরা, অ্যাসিড বলবো, এবং যারা প্রোটন দান এবং প্রোটন গ্রহণ, এখানে কিন্তু OH- এর কোনো কাহিনী নাই আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবো আর কি। আর লুইসও তো দেখাই দিছে আগে। সো এই তিনটা জিনিস অ্যাসিড এবং ক্ষার তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কি বলা হয়েছে, বোরন অ্যাসিড সংজ্ঞা অনুসারে ক্ষার কোনটা বা ক্ষারক কোনটা আজ করা হয়েছে। সো আমরা জানি যে যারা H+ গ্রহণ করবে, মানে প্রোটন যারা গ্রহণ করবে তাদেরকে কি বলবো আমরা, ক্ষার বলবো আর কি। তাহলে 16 অ্যান্সার কোনটা হবে, এ হবে। 17 তো আগেই দেখাইছি, 18 শেষ, লাস্ট 19 নাম্বার কোশ্চেন আনসার দাও যে 19 এর আনসার কোনটা হবে, যে WHO অনুমোদিত বিওডি সর্বোচ্চ মাত্রা কত। WHO অনুমোদিত বিওডি সর্বোচ্চ মাত্রা কত। 19 হচ্ছে 6, আচ্ছা হ্যাঁ, বিওডি সর্বোচ্চ মাত্রা কত হবে, 6 হবে। বি 2 আর ডি কত, 4, 2 আর 4 মিলে কত হবে, 6 হবে। ওকে, টিডিএস এর মান কত হবে, 20 এর কত হবে তাহলে বলো তো, 20 কত হবে বলো তো, 20, 19A ওকে। ওকে, এরপর 21, পানিতে অণুজীব বেঁচে থাকার জন্য ডিওর পরিমাণ কত থাকতে হয়, পানিতে অণুজীব বেঁচে থাকার জন্য ডিওর মান কত হতে হয় বলো তো। সো মনে রাখবা অণুজীবের জন্য, অণুজীবে বেঁচে থাকার জন্য ডিওর মান কত হতে হয় বলো তো। 20 নম্বর কোশ্চেনটা সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দাও যে 20 অ্যান্সার কোনটা হবে। 20 সি, আচ্ছা 20 সি, আচ্ছা না, আচ্ছা 20 তো 20 না, সরি 21 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিতে বলছি। 21 এর অ্যান্সার দাও সবাই দ্রুত। 21 এর বি, আচ্ছা। সো মনে রাখবা অণুজীব 1 2 3 4 কয়টা লেটার, 4টা লেটার, তাহলে মনে রাখবা 4 আর 4 এর ডাবল কত, 8, তাহলে 4 থেকে 8 ppm হচ্ছে অণুজীবের ক্ষেত্রে কত হবে, 4 থেকে 8 ppm। অণুজীব বেঁচে থাকার জন্য কত হইতে হবে, 4 থেকে 8 ppm হইতে হবে। 21 এর অ্যান্সার কোনটা হবে, বি হবে। 21 এর অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার। লাস্টে কোশ্চেন আনসার দাও যে হ্রদ পড়ে আসছিলাম, যে এই যে হ্রদ একটু আগে মুখস্থ করে আসছিলাম, যে নদী এবং হ্রদের মধ্যে পার্থক্য মুখস্থ করে আনছিলাম, এখন কাজে দিবে। 22 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, 1500 সালে আসছিল। সেটা হচ্ছে মিঠা পানির উৎসগুলোর মধ্যে বিভিন্ন হ্রদে আজ করা হয়েছে, হ্রদে শতকরা পরিমাণ পানির পরিমাণ কত, হ্রদে শতকরা পানির পরিমাণ কত। 22 অ্যান্সার দাও তো। 0.03 নাকি 0.3 বলো তো, 0.3 কত, 0.3 মানে 0.3%। ওকে, সো এই ছিল আর কি আজকের ক্লাস। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে আমাদেরকে জানাতে পারো, এবং অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শেষ করে দিব। এবং আজকে ক্লাসে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জানাও, এবং যদি কোশ্চেন না থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার, হ্যাঁ তোমরা বুঝতে পারছো, তাহলে
যদি সবাই বুঝতে পেরে থাকো সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। হ্যাঁ, মমতাজ আক্তার কমেন্ট করছে ক্লিয়ার, ওকে। আব্দুল্লাহ নোমান কমেন্ট করছে ক্লিয়ার, ওকে। আমাদের হচ্ছে নেক্সট ক্লাস রুটিন, মঙ্গলবার জাহাঙ্গীরনগর এ ইউনিটের ম্যাথমেটিক্স ক্লাস হবে, বৃহস্পতিবার দিন বায়োলজি ক্লাস হবে, আর শুক্রবার দিন হচ্ছে ইংলিশ ক্লাস হবে আর কি, ওকে। ফারিয়া কমেন্ট করছে ক্লিয়ার, ওকে। মাসকাত মেশো কমেন্ট করছে বুঝছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আর কি আমাদের যে গ্রুপটাতে আছে গ্রুপটাতে সবাই একটু জয়েন হয়ে যাবা। আমাদের গ্রুপটা আমি মেনশন করে দিচ্ছি, সবাই একটু তাও জয়েন হয়ে যাবা। আমি গ্রুপটা আবার মেনশন করে দিচ্ছি। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন জয় কলি, আমি একটা গ্রুপে কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা একটু সবাই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবা বা সার্চ করলেই পেয়ে যাবা আর কি। আমি গ্রুপটা অলরেডি দেখাইছি এবং ক্লাসটার ডিসক্রিপশনেও দেওয়া আছে গ্রুপটার লিঙ্কটা। সবাই একটু ওখানে অ্যাড হয়ে যাবা এবং তোমাদেরকে আর কোনো কোশ্চেন থাকলে ওখানে জানাবা, ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব আর কি। সো ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং পড়তে থাকো। এবং আমাদের কিন্তু আজকে এক্সাম আছে আর কি রাত 10টায়, অলরেডি 9:25 বাজে। 10টায় কিন্তু এক্সাম আছে আর কি আমাদের। সো এক্সামগুলো কিন্তু ওই যে ওই গ্রুপটা যেটা নাম বললাম ওই গ্রুপে হবে অথবা অ্যাডমিশন ওয়ারিয়ার্স যেই পেজটা আছে এই পেজটাতে আর কি তোমার এক্সাম লিঙ্ক দেওয়া হবে আর কি। সো সবাই এক্সামটা দিয়ে নিবা। এক্সামের রুটিনও কিন্তু দেওয়া আছে গ্রুপটা পেজে বা গ্রুপে। সো ওখানে কিন্তু ফ্রি এক্সাম চলতেছে আর কি ক্লাসের পাশাপাশি। সো সবাই এক্সামটাও আর কি দিয়ে দিবা। ম্যাথ কোন চ্যাপ্টার? ম্যাথ হচ্ছে বৃত্ত মানে সার্কেল আর কি, সার্কেলের উপর ক্লাস হবে। সো সবাই আর কি এক্সাম দেওয়ার জন্য দ্রুত গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, ওকে। সো থ্যাংক ইউ, দেখা হবে ইনশাল্লাহ, অথবা অ্যাডমিশন পেজেও লিঙ্কটা পেয়ে যাবে আর কি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।